আপনি নিভ্রনীল না? হ্যাঁ হ্যাঁ, সেই তো। কিন্তু আপনি রিকশায় কেন? ও, নিজের গাড়ি নেই বুঝি? নাকি গার্লফ্রেন্ড বের করে দিয়েছে নিজের গাড়ি থেকে? যে করুক, আমি এত শত বুঝি না। নামেন আমার রিক্সা থেকে। আর এই রিক্সাওয়ালা, আপনি ওনার কথা এত নাচানাচি করছেন কেন? হ্যাঁ বলেন তো, আপনার সাহস তো কম না? আমি আগে রিক্সা ভাড়া করেছি, তাই আমার বাসায় আগে যাবেন, বুঝলেন? সাফা চেঁচানিতে নিভ্র ভ্রু কুচকে তাকিয়ে বলে ওঠে। ঠিক আছে, আগে ওর বাসায় চলো, ওকে নামিয়ে তারপর আমার বাসায়। নিভ্রর এমন কথায় সাফা তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে ওঠে। তবু আপনি রিক্সা থেকে নামবেন না? আজব লোক তো। সেলিব্রিটি হয়েছেন তো কি হয়েছে? আমি আপনার ফাউল ফ্যানদের মতো না, বুঝলেন? যে আপনাকে দেখে ফিট হব। নামেন আমার রিক্সা থেকে। নিভ্র এবার প্রচন্ড বিরক্তি নিয়ে বলে ওঠে। তোমার রিক্সা কিভাবে হলো? এই, কথায় কথায় তুমি কেন বলেন? হ্যাঁ, আপনি করে বলবেন। আর আমি যেহেতু আগে উঠেছি, তাই এটা আমার রিক্সা, বুঝলেন? আর বুঝলে ফুটেন। রিক্সা চালক এবার পিছনে ঘুরে বলে ওঠে। আরে ম্যাডাম, আপনি ভাইরে চিনেন না? উনি নাম করা মডেল, আমার তো সবচাইতে প্রিয়। মেয়েরা তো তারে দেখলেই পাগলের মতো চিল্লায়। আর আপনি কি না রিক্সা থেকে নামা দিতে চাচ্ছেন? আপনি মেয়ে কিনা আমার তো তাই ভাবতাম, মন চাইতাছে। সাফার মাথায় হাত। এই লোক বলে কি? আল্লাহ, কেউ মাইরা ফালা। এটা কেমন কথা? সাফা মেয়ে কিনা? সারা রিক্সাওয়ালার কপালে আজকে শনির দশা আছে। সাফা রাগী গলায় চেঁচিয়ে বলে ওঠে। এই, আপনার সাহস তো কম না? আমি মেয়ে কি না? শালা তুই নিজেই তো পোলা না। নিজেটা দেখ, গিয়ে ওর মতো স্বভাব। তা না, এই ছেলেকে দেখে এত লাফালাফি ধাপাধাপি, ওটার কোনো মানে হয়? শালা রিক্সাওয়ালা মামা, আপনারই তো আমি কী যে করবো এটাই বুঝতেছি না। এই সবই না আপনার জন্য হয়েছে। খুন করে দিব আমি শালার মডেল ফডেল। আমার রিক্সায় উঠে আপনি যত সব ভেজাল লাগালেন। আপনাকে তো আমি... সাপা বলতে বলতে নিভ্রর বাম হাতের বাহুতে ইচ্ছে মতো কিল দিয়েই চলেছে। রিক্সা চালককে তো সেন্স হারাবে হারাবে অবস্থা। বলে কি এই মেয়ে? কখনো মামা, আবার কখনো শালা, আবার একবার আপনি, একবার তুই। কথাগুলো শুনেই তার মাথা ঘুরছে। তার উপর সে নিভ্রনীলকে এভাবে মারছে, ভাবা যায়? তাহার জানা মতে নিভ্রনীল প্রচণ্ড রাগী একজন মানুষ। আর এই মেয়ে কি করছে? সে তো মনে মনে দুরুদ শরীফও পড়া শুরু করেছে। নিব্রত ভাবতেও পারেনি তাকে কেউ এভাবে মারতে পারে। মেয়েদের নরম হাতের স্পর্শে সে আগে কখনো এভাবে পায়নি, তাই একটু হকচকিয়ে গেছে। রিক্সা চালককে ইশারায় রিক্সা চালাতে বলে সে খপ করে সাপার হাতগুলো নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার সাপা ভয় পেয়ে পিছনে ঝুঁকে পড়ে। নিভ্র এবার বলে ওঠে। বেশি কথা বলবে না, চুপ করে বসে থাকো, তাহলে তোমাকে ছুঁড়ে ফেলতে আমার বেশি টাইম লাগবে না। সাপা এবার প্রচণ্ড ভয় পেয়েছে, তাই চুপটি মেরে বসে পড়ে। মনে মনে ভাবছে চুপ থাকাই ভালো, তা না হলে এই লোক তাকে টুপ করে তুলে ঠুস করে ফেলে দিতে একবারও ভাববে না। তার উপর যা বডি, তাকে ফেলতে যে এক বিন্দুমাত্র কষ্ট হবে না, এইটা তার জানা হয়ে গেছে। অভ্র একবার আর চোখে তাকেই আবার চোখ নামিয়ে নিয়েছে। মেয়েটাকে দেখেই তার এখন হাসি পাচ্ছে। ফুলা ফুলা গালগুলোকে আরও ফুলিয়ে বসে আছে। গালগুলো লাল হয়ে আছে আর ঠোঁটজোড়া উল্টে ফুলিয়ে রেখেছে। ভেজা চুলগুলো কপালে লেপটে আছে। ওড়নাটাও গায়ের সাথে লেগে আছে। নিভ্র আবার সাফার উপর ঝুঁকে পড়তেই সে ভয়ে সিটের সাথে হেলান দিয়ে চোখ বুজে হাতগুলো মুঠো বন্ধ করে ওড়না খামচে আছে। নিভ্র একবার তাকিয়ে হালকা নিঃশব্দে মুচকি হেসে রিকশার হুডটা তুলে দিয়ে আবার আগের মতো বসে পড়ে, যাতে বৃষ্টির ফোঁটা গায়ে না পড়ে। যদিও তার ভিজে চুপচুপ হয়ে আছে, সাপা এবার এক চোখ করে নিভ্রকে নিজের জায়গায় বসে থাকতে দেখে সেও উঠে বসে। ভয়ে তার জান পাখি উড়ে যায় অবস্থা। কিছুক্ষণ পর নীরব থাকার পর হুট করে নিভ্র বলে ওঠে। বাসা কোথায়? কেন কেন? চকিতেই জবাব দেয় সাফা। আসতে বলা যায় না? এত জোরে চিৎকার করে বলার মানে হয়? কানে হাত দিয়ে বলে ওঠে। আসতেই তো বললাম। আপনি কিন্তু কথায় কথায় আমাকে অপমান করেন। এই, তুমি কি প্রতি কথায় ঝগড়া করা মিশন নিয়ে নামো নাকি? আই জাস্ট হেট সাউন্ড পলিউশন। আর তুমি অল টাইম ঝগড়া চিৎকার, রাবিশ। হোয়াট? আপনার এত বড় সাহস? টুকটুককে অপমান? আপনার এই অপমানের প্রতিশোধ টুকটুক নিয়েই ছাড়বে। এত হাইপার হয়ে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই না? আশ্চর্যজনক মেয়ে তুমি।
ওয়েট ওয়েট, তোমার নাম তো সাফা টাইপের কিছু না তো? এই টুকটুক আবার কে? রুকুজকে নিভ্র সাফার দিকে তাকিয়ে বলে ওঠে। ও, ওটা তো আম্মু আদর করে আমাকে টুকটুক ডাকে, তাই মাঝে মাঝে মুখ দিয়ে বের হয়ে যায়। আমার আসল নাম তো সাফরিনা সাফা। সুন্দর না নামটা? সবাই বলে আমার মতোই কিউট। সাফা ভাব নিয়ে বলে ওঠে। কিউট? আর তুমি? ওহো। বলে একটা দীর্ঘশ্বাস নিল আর মনে মনে বলে ওঠে। ঝগড়ুটি মেয়ে একটা। সাফা তো রেগে আগুন, তাকে বারবার অপমান করে এই লোক। সাফা আবার ঝাঁঝালো গলায় আঙুল তুলে চোখ ছোট ছোট করে বলে ওঠে। আবার অপমান? এই, আপনি এমন কেন? হ্যাঁ, আপনাকে তো আমি ওয়েট, আপনি আমার নাম কিভাবে জানলেন? নিভ্র একটু ভরকে গেল। মনে মনে ভাবছে এই মেয়ে যদি জানে সেই মাকসালা, তাহলে নিশ্চিত আবার বাড়ি টাড়ি দিবে। এমনি সে প্রবলেমে আছে, এই মেয়ে যদি আরও প্রবলেম ক্রিয়েট করে তবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে কথা ঘুরিয়ে বলে ওঠে। তুমিই তো বলেছ, আর তুমি আমাকে কি করবে এটা আমি জানি না, কিন্তু তুমি চুপ না করলে তোমাকে যে আমি রিক্সা থেকে ফেলে দিব এটা আমার জানা আছে। এবার বুঝে থাকলে চুপ করো আর বলো বাসা কোথায়। রিক্সা আগে তোমাকে তোমার বাসায় নামিয়ে দিবে, তা না হলে তুমি যে কি করবে আমি জানি না। আল্লাহ আমাকে এত ধৈর্য কিভাবে দিচ্ছে আই ডোন্ট নো। সাপা কিছু বলতে গিয়েও আর বলল না। আবুলের মতো মুখের ভিতরেই বিড়বিড় করে বলে ওঠে। আমি বলেছি। তারপর আবার চুপ করে গেল। এই লোকের বিশ্বাস নেই, তাকে যদি মেরে দেয়। না না, থাক, চুপ থাকাই বেটার। কিছুক্ষণ পরে বলে ওঠে। এই দাঁড়ান, এই বাড়িটাই আমার। রিক্সা চালক রিক্সা থামাতেই সাফা নেমে পড়ে। তারপর রিক্সা চালককে জিজ্ঞেস করে। ভাড়া কত? 55 টাকা। 55 টাকা? 50 থেকে 55তে চলে গেলেন? আপনার সাথে না কথা বলাই বেকার। নেহায়ত আমি ভালো মেয়ে, তাই রিক্সাওয়ালাদের সাথে কোনো বার্গেনিং করি না। তা না হলে না আপনার কপালে শনি ছিল, ফাউল লোক একটা। সাপার কথায় নিভ্রের মুখ হা হয়ে গেছে। 5 টাকার জন্যও এই মেয়ে লেকচার দিয়ে দিল। আল্লাহ! নিভ্র বলে ওঠে। তোমাকে ভাড়া দিতে হবে না, আমি দিয়ে দিব। এই ছেলে চলো। সাফা লাফিয়ে বলে ওঠে। চলো মানে কি? আমি কি ফকির নাকি যে আপনি আমার ভাড়া দিবেন? না, কখনোই না, এটা হতেই পারে না। আপনি আমাকে ফকির মনে করেন নাকি? হ্যাঁ, সব সময় না অপমানের ধান্দা। এই যে বাড়িটা ছোট হলেও নিজেদের, বুঝলেন? আমার বাবা আল্লাহর রহমতে ভালোই ইনকাম করে, আর আমিও প্রাইভেট পড়াই, নিজের হাত খরচ না নিজেই চালাই। আমি আত্মনির্ভরশীল একটি মেয়ে, বুঝলেন? তাই ডোন্ট না আন্ডার এস্টিমেট মি, ওকে? এ নিন, 60 টাকা আছে। ভাঙতি নেই আপা? তাহলে ভাঙতি কই পাবো? আপনার কাছে আছে? নিভ্রকে ইশারা করে বলে। আমার কাছে টাকা থাকে না, কার্ড আছে। তাইলে যে আপনি রিক্সায় উঠলেন, এর ভাড়া কিভাবে দিবেন? কৌতূহলী হয়ে বলে ওঠে সাফা। বাসায় গিয়ে ম্যানেজ করা যাবে। আচ্ছা রিক্সাওয়ালা মামা, সবটাই আপনি রেখে দিন। রিক্সা হলো এবার আর এক নাসুরবান্দা হয়ে উঠল। সে কিছুতেই 5 টাকা বেশি নিবে না। শুরু হলো সাফা রিক্সাওয়ালার তুমুল ঝগড়া। আর এইদিকে নিভ্রর মাথা খারাপ। একে তো জীবনে প্রথম রিক্সায় উঠেছে, তার উপর আবার এত বক বক শুনছে, আর এতক্ষণ আবার ঝগড়া। নিভ্র রেগে সাফার হাত থেকে থাবা মেরে টাকাগুলো নিয়ে বলে ওঠে। 50 টাকা দাও তুমি, আর বাকি 5 টাকা না হয় আমি দিয়ে দিলাম। রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলে ওঠে। আর তুমি চালাও তো। সাফার হাতে বাকি 10 টাকা ধরিয়ে দিয়ে দ্রুত রিক্সাওয়ালা রিক্সা চালানো শুরু করে। সাফা তো এখন হাঁ করে আছে। মুহূর্তে চেঁচিয়ে বলে ওঠে। সাফা কারো ঋণ রাখে না, আপনারটাও শোধ করে দিব যদি কখনো দেখা হয়। তাহলে মিস্টার মডেল ফডেল, মনে রাখবেন 5 টাকা পাবেন। নিভ্র মনের অজান্তেই একবার পিছনে তাকিয়ে সাফার ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকা দেখে হেসে ওঠে। তবে সব হাসির মতোই তার এই হাসিও শব্দবিহীন। সাফা ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে। আজ তার মন খুবই খারাপ। ঝুমার সাথে তার ঝগড়া হয়েছে। যদিও তার ঘন্টায় 2বার ঝগড়া করে, তবুও আজকে ঝগড়া সাফা অনেকদিন স্থায়ী করবে বলে ঠিক করেছে। ঝগড়ার আলাদা কোনো কারণ নেই, এক কথায় শুধুই ঝগড়া করা আর কি। তাই আজ একা একাই ফুচকা খেতে এসেছে। সাফা প্রচণ্ড ঝাল দিয়ে ফুচকা খাচ্ছে। তার নাক মুখ লাল হয়ে গেছে। নিভ্র স্টুডিও থেকে ফিরছে। হঠাৎ রাস্তার পাশে সাফাকে ঝালে হাঁপাতা দেখে গাড়ি থামায়। সাফার কাছে পানির বোতল নেই, আর ফুটপাতের দোকান, তাই সেখানে পানির বোতলও নেই।
সাফার চোখ দিয়ে পানি ঝরছে, মুখশ্রী লাল হয়ে গেছে। নিভ্র তেমন ইচ্ছে ছিল না সেখানে যাবার, তবুও কেন যেন সে গাড়ি থেকে নেমেই পড়েছে। হাতে তার পানির বোতল, মুখে মাস্ক পরেছে। নিভ্র রাস্তা ক্রস করে সাফার সামনে দাঁড়াতেই সাফা অশ্রুসিক্ত চোখে মাথা তুলে তাকিয়ে কাঁদতে শুরু করে। নিভ্র তার হাতের পানির বোতলটা পাশের বেঞ্চিতে রেখে সাফার মাথায় 2-3টা টোকা দিয়ে পানির বোতল তার হাতে দিয়ে বলে ওঠে। পানিগুলো খাও। সাফা পানি না খেয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে। আমাকে মারতে চলে এলেন? দেখেন, আপনাকে আগেই বলেছি অন্যায় যে করে আর সহায় দুজনেই সমান অপরাধী। তাই আমি কিন্তু আপনাকে মেরে ভুল কিছু করিনি, বুঝেছেন? সো আমাকে মারলে কিন্তু আপনার খবর আছে, মিস্টার ভিলেন গুন্ডা। নিভ্র বুঝতে পারলো মাস্ক পরায় তাকে সাফা চিনতে পারছে না, যদিও চিনছে তবে তা অন্যভাবে। এদিকে সাফার অবস্থা খারাপ, নাক মুখ জ্বলে যাচ্ছে। নিভ্র চারপাশে একবার চোখ বুলিয়ে সাফার আর একটু কাছে এসে নিজের মাস্ক এক সাইডে খুলে বলে ওঠে। ইউ স্টুপিড গার্ল, আমি নিভ্রনীল। সাফা ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকালো আর মুখে বলে উঠল। আপনি আপনি মডেল নাকি ভিলেন বলবেন? দুইটা রোল কিভাবে করছেন? ও মাই গড, আপনি সেই লোক না যে আমার মাথা ফাটিয়েছেন? ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি ইচ্ছা করে নির্দোষ মানুষকে মারি না। বাই দা ওয়ে, খেলে খাও, না হলে নাই। কথাটা বলে নিভ্র হাঁটা ধরে। উপকার করতে এসেছিল যদিও এটা সে খুবই কম করে, কিন্তু কেন যেন এই মেয়েটাকে করতে ইচ্ছে হলো। কিন্তু এই যে মৃত্যুসজ্জার যাত্রী হয়েও নিজের লেকচার ঝাড়বে এটা তার জানা ছিল না। সাফা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে কাঁচতে কাঁচতে এক প্রকার দৌড়ে নিভ্রর কাছে গিয়ে পানির বোতল টেনে নিয়ে আবার বেঞ্চে বসে গড়গড় করে পানি গিলে নিল। নিভ্র অবাক হলো না, প্যান্টের পকেটে হাত দিয়ে শটাং হয়ে দাঁড়িয়ে সাফাকে দেখতে শুরু করে। মেয়েটা যে কি সেটা এই নিভ্রনীল বুঝতে পারে না, ভাবতেই তার অবাক লাগে। যেখানে মানুষের কথা বলা, দৃষ্টি, চেহারার ভাবভঙ্গি দেখেই সে ওই মানুষ সম্পর্কে শর্ট টাইম বায়োডাটা দিয়ে দিতে পারবে, সেখানে এই মেয়েটার বেলায় সে কিছুই তেমন বলতে পারবে না। সাফা পানি খেয়ে লাল লাল চোখে বলে ওঠে। ওই ভিলেন মডেল ফরেল, আপনি না আমার থেকে 5 টাকা পাবেন? আমার কিন্তু মনে আছে। নিভ্র বিরক্ত হলো। মেয়েটার বেশিরভাগ কথায় তার রাগ হওয়ার কথা, কিন্তু তা হয় না, শুধু বিরক্তটা অব্যাহত থাকে। নিভ্র হাঁটা ধরে এখানে বেশিক্ষণ থাকা মানে নিজের 12টা বাজানো, এটা সে জানে, তাই হাঁটা ধরে। কিন্তু সাফা তো সাফাই। ফুচকার দোকানের বিল দিয়ে সাফা দৌড়ে নিভ্রর হাত ধরে, সাথে সাথে নিভ্র চমকে তাকায়। সাফার দিকে অগ্নিময় দৃষ্টিতে তাকাতেই সাফা পাত্তা না দিয়ে দাঁত কেলিয়ে পাগুলো উঁচু করে নিভ্রর কানের কাছে এসে বলে ওঠে। সামনে না গুন্ডারা মারামারি করছে, আমার দেখতে ইচ্ছে করছে, বুঝলেন? কিন্তু ওরা যদি আমাকেও মারে তবে তো আমি শেষ। তাই আপনার মতো মডেল ফরেল আর ভিলেন যদি আমার সাথে থাকে তবে দেখতে মজা হবে, আপনিও মজা পাবেন। আরে আপনি তো তেমন মারামারি পারেন না, কিন্তু ওই যে গুন্ডাটা আছে না, কি যেন নাম, রিফাত মনে পড়েছে, সে হেব্বি মাইর পারে। চলেন না দেখি, তার বিনিময়ে আমি আপনাকে 5 টাকা বাড়িয়ে 20-50ও করতে পারি। বিগ অফার, রাজি হলে আপনারই লাভ। লাশমি কো ঠুকরাতে নেই। নিভ্র অবাক চোখে তাকালো। মারামারি দেখার মাঝে কি মজা হতে পারে, আর তাকে নিয়ে যেতে চাইছে। এই মেয়ে তো জানেও না ওই রিফাত তার ওই লোক, আর বলে কি না মারামারি পারে না। কথাটা শুনে নিভ্র মনে মনে বাঁকা হাসে। এই মেয়ে তাকে চিনে না, তাই ভয়ও পায় না। সাফা চোখ বাঁকিয়ে বাঁকিয়ে কথাগুলো বলছে। এক পর্যায়ে নিভ্রকে টেনে নিল। নিভ্র বিরক্ত, চরমভাবে বিরক্ত সে, তবুও কিছু বলল না। সাফা নিভ্রর এক হাত ধরে রেখেছে। নিভ্র ভাবতেই পারেনি একটা মেয়ে অনায়াসে তার হাত ধরবে, যেখানে তার ধারে কাছে সে মেয়েদের তেমন ঘেঁষতে দেয় না, আর এই মেয়ের ডিরেক্ট হাত ধরে নিল। ভয়াবহ ব্যাপার। এখন তো তার রাগ হওয়া উচিত ছিল, কিন্তু রাগ উঠছে না, এটা ভেবেও সে বিরক্ত। অন্য মেয়েরা গায়ে পড়লে তার যেমন রাগ হয়, এই মেয়েটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে না। কিন্তু কেন? এই কেনর উত্তর নিভ্রর কাছে নেই। সে হাঁটছে, সাফা কেমন বাচ্চাদের মতো দুলে দুলে হাঁটছে, আর কত কত অদ্ভুত কথা বলছে। তার যে অদ্ভুত কথার ফুলঝুরি আছে এটা নিভ্র জানে। সে শটাং হয়ে হেঁটেই চলেছে, আর সাফা এটা ওটা বলেই চলেছে। রাস্তার একটা জায়গায় এসে সাফা চেঁচিয়ে বলে, সাইডে চলেন, বেঞ্চে বসে দেখি প্লিজ প্লিজ। নিভ্র চোখ বাঁকিয়ে তাকালো। তার মনে হচ্ছে মারামারি না, সিনেমা দেখতে এসেছে সাফা।
সাপা থেকে টেনে রাস্তার পাশের বেঞ্চিতে বসালো। নিভ্র তো জাস্ট অবাক। সে নিজের এই জীবনে রাস্তার পাশে আসেনি, এমনকি হাঁটেওনি, আর এই মেয়ে তাকে এভাবেই বসিয়ে দিল। কিছু বলতে চেয়েও সাফার হাত গুটিয়ে চকচক চোখে তাকিয়ে থাকতে দেখে কিছু বলল না। সাফা সামনের দিকে তাকিয়ে আছে। রিফাত নামের ছেলেটা অনেকগুলো লোককে মেরে দিয়েছে, হাড্ডাহাড্ডি মারামারি চলছে। নিভ্র মোবাইল বের করে কি যেন করছে। সাফা এবার চেঁচিয়ে ওঠে। নিভ্র তাকালো না। এ মেয়ে যে কি তা তার জানা হয়ে গেছে। সাফা এবার আরো কাছে এগিয়ে গেল। তার কারণ ভিন্ন। এই ভিড়ের মাঝে একটা বাচ্চা আটকা পড়েছে, এখন বের হতে পারছে না, তাই কাঁদছে। যে কোনো সময় মানুষের পায়ের নিচে পড়তে পারে, তাই সাফা মাঝে ঢুকে বাচ্চাটাকে বের করতে চাচ্ছে। ঠিক তখনই গুলির শব্দ শুরু হলো। নিভ্র পাশ ফিরে তাকালো, কিন্তু সাফাকে না দেখে দিক বেদিক খুঁজতে লাগলো। সাফা যে জায়গায় আছে ঠিক সেদিকে রিফাতের একটা ছেলেও আছে। তাকে গুলি করতেই সাফার পায়ে লাগবে। নিভ্র দ্রুত বেগে উঠে দাঁড়ালো, সামনে এগিয়ে যেতে লাগলো। সাফা বাচ্চাটাকে বের করে হাসি হাসি মুখে দাঁড়াতেই গুলির শব্দে সে কানে হাত দিয়ে চোখ বুজে দাঁড়ালো। অনেকক্ষণ পরে চোখ খুলে সাফা নিজের সামনে 2-3টা লাশ পড়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকালো। নিভ্র হাতে রিভলভার একপাশে ফেলে রিফাতকে ইশারা দিল রাস্তা থেকে এগুলো সরাতে। সাফার সামনে এসে নিভ্র ঠাঁটিয়ে একটা চর বসিয়ে দিল। চরের 5টা আঙ্গুলের 4টাই সাফার গালে লাল লাল হয়ে ফুলে উঠেছে। নিভ্র কপট রাগ নিয়ে বলে ওঠে, টুপিট লেডি, ফাইজলামির একটা লিমিট থাকে। আনলিমিট ফাইজলামি আই জাস্ট হেইট। জাস্ট গো টু ইউর হোম, তা না হলে এখনই গুলি করে এদের মতো ফেলে দিব। ইউ ডোন্ট নো হু আই অ্যাম, গো। সাপা ভয়ে জমে সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথাটা ভো ভো করে ঘুরছে। রক্তে তার প্রচণ্ড রকমের ফোবিয়া আছে, তার উপর নিভ্রর ভয়ঙ্কর থাপ্পড়। সাপা তো মাথা ঘুরে পড়ে যাবে ভাব। নিভ্র কথাগুলো বলেই বড় বড় পা ফেলে হাঁটা দেয়। এই মেয়ের সাথে থেকে মাথা খারাপ করার ইচ্ছে তার বিন্দুমাত্রও নেই। সাপা ধীর পায়ে বেঞ্চিতে বসে পড়ে। সাপার মাথা ঘুরছে। নিভ্র গাড়ি নিয়ে মোড় ঘুরাতেই সাপাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে। গাড়ি থেকে নামতে চেয়েও নামলো না। সামনে রিক্সাওয়ালাকে গ্লাস খুলে সাপার কাছে যেতে বলে। রিক্সাওয়ালা সাপার কাছে আসতেই সাপা একবার তাকালো, তারপর ধীর পায়ে উঠে বসলো। বাসায় যেতে চায় সে। নিভ্র রিফাতকে কাছে ডাকলো আর বলে ওঠে, মেয়েটা বাসায় গেটে না ঢোকা পর্যন্ত ওর সাথে সাথে থাকবি, বাসায় ঢুকলে কল দিবি। রিফাত অবাক হয়ে বলে ওঠে। আচ্ছা ভাই। রিফাত নিভ্রর কাজে প্রচণ্ড রকমের অবাক হয়েছে। সে আজ অনেক বছর নিভ্রর জন্য কাজ করে, কিন্তু কখনো মেয়েদের নিয়ে কথা বলতে দেখেনি। আর আজ কিনা মেয়েটাকে দেখে রাখতে বলছে। তাছাড়াও মেয়েটার জন্যই সে এইভাবে কাটাকাটিগুলো করেছে। তা না হলে আর যাই হোক, নিভ্র হুটহাট করে গুলি করার পাত্র না। কথাগুলো ভাবতে সে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল, কিন্তু তার মাথায় এটা এলো না। নিভ্র মেয়েটাকে এভাবে চড় দিল কেন? সাফা মাথা চেপে বসে আছে। মাথাটা তার প্রচণ্ড ঘুরছে। হাতের উল্টো পিঠ দিয়ে কিছুক্ষণ পরপর মাথার ঘাম মুছছে। মোছার পরেও কপাল ছুঁয়ে ছুঁয়ে ঘাম বের হচ্ছে। সাফা সারা শরীর কাঁপছে। আসলে সে যতটা সাহস দেখায় ততটাও নয়। এভাবে তাজা রক্ত দেখে তার এই অবস্থা হচ্ছে। রক্তে প্রচণ্ডভাবে তার ফোবিয়া আছে। নিজের মাকে সে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছে, সে থেকে এ রোগ তার মাঝে প্রবেশ করেছে। সাফার মনে হচ্ছে দুনিয়াদারি ঘুরছে। সে রিকশার পাশের হুডটা চেপে ধরে, নিজের ঘোলাটে চোখে চারপাশে চোখ বুলায়, এদিক ওদিক তাকাতে থাকে। বাসা কখন আসবে মনে মনে এটাই দোয়া করছে। রিকশাটা খটখট করে তাদের বাসার সামনে এসে পড়ে। সাফা কেঁপে কেঁপে রিকশা থেকে নেমে নিচে দাঁড়ায়। একবার ঢুলে পড়ে যেতেও নেয়। রিকশা চালক চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, খুকি তুই কি অসুস্থ? তেমন কিছু না চাচা, এটা আপনার ভাড়া। সাফা ডুলু ডুলু পায়ে ছোট ছোট কেচি গেট খুলে ভিতরে ঢুকতেই রিফাত গাড়ি থেকে একবার ভালো করে তাকিয়ে নেয়। তারপর মোবাইল কানে নিয়ে নিভ্রকে কল করে আর বলে ওঠে, ভাই মেয়েটা গেটের ভিতরে ঢুকে গেছে। অপর পাশ থেকে নিভ্র বলে ওঠে, ঠিক আছে, চলে আয়। মোবাইল পকেটে ঢুকিয়ে রিফাত আবার একবার কৌতূহলী নিয়ে গেটের দিকে তাকায়। তার মনে এখন একটাই কথা, তা জানা মতে নিভ্রনীল কোনো মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না। সব সময় মেয়ে ফ্যানদের থেকেও দূরে থাকে। কয়েকজন মেয়ে বাদে তাকে আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যেতে দেখেনি।
আর যাদের সাথে একটু একটু কথা বলে তাও কাজের খাতিরে। এই প্রথম তাকে এমন একটা মেয়ের জন্য নিজের পার্সোনাল রিভলভার ইউজ করতে দেখেছে সে। আবার বাসায় পৌঁছেছে কিনা খবরও নিতে বলেছে, কিন্তু কেন? এই কেনর উত্তর রিফাদের কাছে নেই। তার ধারণা মতে নিভ্র নীল রহস্যময়, ভয়ঙ্কর, আশ্চর্য, রাগী, তেজি টাইপের ভদ্র ছেলে, যাকে বোঝা মুশকিল। কথাটা ভেবে তার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে সামনে এগিয়ে চলে। সাফা বহু কষ্টে নিজের বাসায় বেলটা চাপে, কিন্তু দ্বিতীয়বার চাপার শক্তি তার মাঝে নেই, তাই নিচেই বসে পড়ে। চোখ খোলা রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে সে ক্লান্তি নিয়ে দেয়াল ঘেঁষে চোখ বুজে নিভ্র নদীর পাড়ে বসে আছে। গায়ে তার আকাশি শার্ট, ইন ছাড়া সাথে সাদা প্যান্ট। ফটোগ্রাফার নানা ভঙ্গিতে ছবি তুলছে তার। আজ নদীর পাড়ে মডেলিংয়ের শুটিং চলছে। কখনো গাছের গুটিতে, কখনো নদীর পাড়ে উঁচু টিলাতে উঠে ছবি তুলতে হচ্ছে। নিভ্র এবার বিরক্ত হলো। আরিফকে কাছে ডেকে আজকের জন্য সমাপ্তি ঘোষণা করলো। নিভ্র যেহেতু নিষেধ করেছে, তবে আজকের জন্য এখানেই শেষ। তাই সবাই লাইট, ক্যামেরা গাড়িতে তুলছে। নিভ্র আশেপাশে চোখ বুলাচ্ছে। নদীর পার মানেই বাতাস। গোধূলি বেলার রোদটা ঝুঁকে পড়েছে, গায়ে এসে বাড়ি খাচ্ছে। নদীর পানির শাসা বহমানের শব্দে চারপাশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। মন কাড়া সৌন্দর্য আবৃত পাহাড়ের সবুজ রং। নিভ্র এক দৃষ্টিতে চারপাশ দেখছে। ছোট ছোট কয়েকটা নিঃশ্বাস নিল সে। শার্টের হাতা ভাঁজ করে নিয়ে পিছনে ঘুরে দাঁড়াতে যাবে, তার আগেই চোখ আটকা পড়ল নীল শাড়ি পরা একটা মেয়ের দিকে। মেয়েটা পিছনে ঘুরে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে উল্টো হাঁটছে খোলা চুলে। হাঁটু নিচ গড়িয়ে আরও বহুদূর সে চুলের গতিপথ। নিভ্র ভ্রু তুলে অবাক হলো। এত সুন্দর আর কালো চুল সে আগে দেখেনি। সরু চুলগুলো নিচের দিকে এসে বেঁকে গেছে। বাতাসের ঝনকারিতে ডান বাম দুলছে। যার চুল এত সুন্দর সে না জানি কত সুন্দর। প্রশ্নটা নিজের মনে আসতেই নিভ্র নিজের প্রতি বিরক্ত হয়। সে কখনো একটা মেয়ে তারিফ করতে পারে না, তাই এসব ভাবা উচিত না। আরিফ দৌড়ে এসে বলল, স্যার সবাই চলে গেছে, শুধু আপনি আর আমি। আপনাকে আমি বাসায় দিয়ে আসবো। লাগবে না, গাড়ির চাবি দিয়ে যাও, আর তুমি চলে যাও। আরিফ চাবি দিয়ে দিল। সে নিজের গাড়ির দিকে যাচ্ছে আর মনে মনে বালতি ভরা আফসোস নিয়ে ঘুরছে। তার ধারণা মতে এই নিরামিষ স্যারের চাকরি করা আর তার উচিত না, কখনো উচিত না। কেমন লোক, নিজেও প্রেম করে না, না তাকেও করতে দেয় না। যদিও নিষেধ করেনি কখনো, তবুও স্যার যদি একটা করতো তবে সেও চান্স পেত। কত মেয়েরা যে এই নিভ্র নীলের জন্য পাগল, কিন্তু বেচারা সে, তার জন্য কেউ পাগলই না। কথাটা ভাবতেই বেচারার মন খারাপ হয়। বালতি বালতি আফসোস তাকে আঁকড়ে ধরে। মনে শুধু দুঃখ আর দুঃখ লাগে। কত মেয়ে যে দিনে তাকে কল করে হিসাবের বাইরে। এক এক দিন তো মোবাইল বন্ধ করে রাখতে হয়। প্রথম তার দারুণ লাগতো, কিন্তু প্রতিদিনই সবার একটাই চাওয়া, নিভ্র নীলকে পাওয়া যাবে। আরে শালি, সারা দিন ওই নিরামিষের পিছনে ঘুরোস কা? আমিও তো কম না। কথাটা বলতে চেয়েও বলে না। আহারে, মনে তার কত দুঃখ। তবে সে নিভ্রকে খুবই ভালোবাসে। বয়সে সে 1 বছরের বড়, তাই নিভ্রকে ছোট ভাই হিসেবে দেখে। তার ধারণা একদিন এমন কেউ আসবে যে এই নিভ্র নীলকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। নিভ্র নীলের সব তেজ নিভিয়ে দেবে নিজের কোমল হাওয়া দিয়ে। কথাটা ভেবে সে হেসে ওঠে। তখনই তার সাফার কথা মনে পড়ে। ভয়ে তার চোখ গোল গোল হয়ে যায়, সাথে রাগও হয়। মেয়েটা তাকে ক্যাবলাকান্ত বলেছে। তাকে কি ক্যাবলাকান্তের মতো দেখতে নাকি? আজীব, সবাই তো হ্যান্ডসাম বলে। দূর বলে সে গাড়িতে উঠে বসে। নিভ্র গাড়ির চাবিটা ঘুরিয়ে সামনে আগাতে যাবে, তার আগেই ধাক্কা লাগে। পিছিয়ে ঘুরে তাকাতে সে প্রচণ্ডভাবে অবাক হয়। সাফা মাথার পেছনের অংশে হাত দিয়ে ঘষছে আর চোখ মুখ কুঁচকে আছে। তার আশেপাশে বাচ্চাদের একটা দল দাঁড়িয়ে আছে। তারা ব্যস্ত হয়ে বলছে, সাফাপু, ব্যথা পেয়েছো? আরে বাবনা, কোন খাম্বা এখানে? বলে তাকিয়ে দেখে নিভ্র। সাথে সাথে তার রাগ প্রকট।
আকার ধারণ করে। কোমরে 2 হাত দিয়ে নাক মুখ ফুলিয়ে বলে, আপনি আবার এই সব সময় পিছনে পিছনে কি করেন বলুন তো? ফলো করেন আমাকে? সাহস তো কম না। মেয়ে দেখলেই শুধু পিছনে পিছনে ঘোরা না। আমি তো জানতাম আপনার পিছনে নাকি মেয়েরা ঘুরে। আসলে তো দেখছি ওগুলো সবই ভুয়া কথা। আপনিই মেয়েদের পেছনে ঘুরেন, আবার যখন তখন গায়ে পড়ে মারামারিও করেন। আপনি কি মনে করেন হ্যাঁ থাপ্পড়ের কথা ভুলে যাব? না, ভুলিনি। আর এটাও মনে আছে 5 টাকা পাবেন। দিব না, একদম দিব না। থাপ্পড় দিলেন যে মনে আছে মিস্টার মডেল ফডেল, আবার ভিলেন, এখন তো আবার মেয়েবাজ। হ্যাঁ, সাফা মুখ ঘুরিয়ে ভেঙচি কাটে। নিভ্র হতভম্ব নজরে দেখছে। নীল শাড়িতে মেয়েটাকে অপসরে লাগছে। খোলা চুলগুলো আবদ্ধ হয়ে চোখে মুখে আছড়ে পড়ছে। লাল ঠোঁট জোড়া একটা ঠোঁট উপরে তুলে মুখ দিয়ে ফু মেরে চুল সরাচ্ছে মুখের সামনে থেকে। নিভ্র মনোযোগ দিয়ে তা পর্যবেক্ষণ করছে। সাফার বলা একটা কথাও তার কানে গেল না। নিভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফা ভ্রু কুঁচকালো। গোধূলি বেলার এক পশলার রোদ সাফার মুখে পড়েছে। কপালে চুলের খাজে খাজে চিকচিক করছে ঘাম। নাকটা লাল হয়ে আছে, তার সাথে নাকের উপরের বিন্দু বিন্দু ঘামগুলো মুক্তোর মতো চিকচিক করছে। নিভ্র অপলক তাকিয়ে দেখছে সব। তার মনে হচ্ছে মেয়েটার তুচ্ছ জিনিসগুলো, যেগুলো কারো সচরাচর চোখে পড়ে না, সেগুলো অসাধারণ। পৃথিবীর এই প্রথম সে কোনো মেয়ের ঘামে জড়িয়ে থাকা নাকটাও প্রশংসা করতে ইচ্ছুক। একজন মডেল হিসেবে তার রুচিবোধ মোটামুটি বেস্ট হিসেবে সে জানে। সবাই তাই বলে, তার ফ্যাশনের ফ্যান সবাই। তার যেহেতু ঘাম ঝরানোর নাক বেস্ট মনে হচ্ছে, নিশ্চয়ই এতে মারাত্মক কিছু লুকিয়ে আছে। চকিতেই নিভ্র নিজেকে সামলাতে লেগে পড়ে। একটা মেয়েকে সে এতটা নিখুঁতভাবে কিভাবে দেখতে পারে, এটা সম্পূর্ণ বাজে ব্যাপার। মনে মনে নিজেই নিজেকে সে মনিও বলে ওঠে। চোখ নামাতেই তার মনে পড়ে আগের বার যখন দেখা হয়েছে তখন সে সাফাকে থাপ্পড় দিয়েছিল। তার মানে এই মেয়ে এখন তাকেও একটা থাপ্পড় অনায়াসে দিয়ে দেবে। তাই আগে থেকে সে প্রিপারেশন নিয়ে রাখছে, সেও একটা দেবে। মেয়েটা তাকে চিনে না, সে হচ্ছে নিভ্রনীল। সাফা তেমন কিছুই করলো না। পায়ের জুতো জোড়ো নদীর পাড়ের বালির উপর খুলে রেখে দাপ দাপ করে পা ফেলে হাঁটা দেয় আর বলে ওঠে, ও কি গরম বালি। সাফা সোজা নিভ্রর কালো গাড়ির উপরে উঠে পড়েছে। নিভ্র অবাক হয়ে পড়েছে। সাফার সাথে সাথে বাচ্চাগুলো গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু উঠে না। সাফা ডান হাত বাড়িয়ে ইশারা করে নিভ্রকে নিজের কাছে ডাকে। নিভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সাফা বারবার কাছে আসার ইশারা করায় নিভ্র এগিয়ে গিয়ে সাফার সামনে দাঁড়িয়ে পড়ে। সাফা নিভ্র থেকে বেশ লম্বা হয়ে গেছে। আগে তো বুকের কাছে পড়তো। নিভ্র এটা বুঝতে পারছে না সাফা আসলে কি করতে চাচ্ছে, তবে সে এটা বুঝতে পারছে থাপ্পড় একটা যে কোনো সময় পড়তে পারে। তাই প্যান্টের পকেট থেকে সে হাতগুলো বের করে নেয়। সাফা তাকে থাপ্পড় দিলে সেও একটা দিবে বলেই ঠিক করে। যদিও সে জানে না দিতে পারবে কি না। সাফা খুশিতে গদগদ হয়, এটা ভেবে যে নিভ্রর চাইতে সে লম্বা হতে পেরেছে। সাফা এবার খুশিতে গদগদ গলায় বলে ওঠে, একটা চর দিই আপনাকে। নিভ্র বিষম খায়, বিস্ময়ের সাথে তাকায়। তার সামনের চুলগুলো যে তার চোখের কাছে এসে পড়েছে, সেদিকেও তার খবর নাই। সে এক দৃষ্টিতে সাফাকে দেখছে। তার এই 27 বছর 2 মাসের জীবনে সে এত ঘটা করে থাপ্পড়ের প্রপোজাল দিতে কাউকে দেখেনি। হলিউড, টলিউড, বলিউড, এমনকি বাংলা মুভিতেও মনে হয় না এমন কিছু হয়েছে। অদ্ভুত এক মেয়ে এই সাফা। কথাটা মনে মনে কয়েকবার আওড়াতে লাগলো নিভ্র। সাফা এবার 2 হাত নিভ্রর দিকে এগিয়ে দিতে নিভ্র বরফের মতো জমে দাঁড়িয়ে যায়। নিভ্র চোখ বুঝতে যাবে তার আগে সাফা নিজের 2 হাত দিয়ে নিভ্রর গালগুলো টেনে দেয় আর চোখ মুখ খিচে দাঁত বের করে হেসে ওঠে। নিভ্র এবার চরম বিস্মিত। একটা মেয়ে তাকে বাচ্চাদের মতো গাল টেনে দিয়েছে। হি কান্ট বিলিভ দিস। সে চোখ ফাটা ফাটা করে তাকিয়ে আছে। সাফা নিভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খিলখিল করে হেসে ওঠে।
তার হাসিতে যেন সূর্যও তার মুখের উপর ঢুলে পড়ে, যাতে সাফা বিরক্ত হয়। তাই চোখ মুখ খিচে মুখের উপর 5 আঙ্গুল মেলে হাত দেয়। নিভ্র এবার যেন পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিসটা আবিষ্কার করলো। নিভ্র একটু সামনে ঝুঁকে সেই সুন্দর আরও কাছ থেকে দেখতে চাইলো। সাফা যে চোখ মুখ খিচলে তার ডান গালে একটা টোল পড়ে, এইটা এই প্রথম নিভ্র দৃষ্টি কেড়েছে। নিভ্র জাস্ট স্পিচলেস হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে অদ্ভুত ভয়ঙ্কর কিছুর সাথে পরিচিত হয়েছে, যা তার দেখা সব চাইতে ভয়ঙ্কর বস্তু। নিভ্র পলকে ফেলছে না, সবুজ চোখগুলো দুপাশে লাল লাল আভা হয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্য তার চোখও জ্বালা করছে, তবু সে চোখ ফিরাতে চেয়েও পারছে না। সাফা ঝাপাং করে লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়েছে। বাচ্চাগুলো একবার ইয়ে করে চেঁচিয়ে উঠছে। বাচ্চাদের চেঁচামেচি শুনেই নিভ্র নিচের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে নিজেকে কিছুক্ষণ ঝাড়ি দিয়ে ওঠে। আবার সাফার দিকে তাকাতেই সাফা গম্ভীর হয়ে বলে ওঠে, যদি ভেবে থাকেন আমি আপনাকে থাপ্পড়ের জন্য মাফ করে দিয়েছি, তবে বিশাল এক সমবেদনা আপনার জন্য, কারণ আমি আপনাকে এখনো মাফ করিনি, বুঝলেন? তবে একটা শর্তে মাফ পাবেন, যদি রাজি থাকেন বলেন ফার্স্ট। নিভ্র কিছু বলছে না, তার মাথায় কিছুই কাজ করছে না। তবে এটা বুঝতে পেরেছে থাপ্পড় একটা পড়ার সম্ভাবনা আছে। তাই সবার দিকে একবার চোখ বুলিয়ে পকেটে হাত ঢুকিয়ে গলা উঁচু করে বলল, কি শর্ত? এই না হলে গুড বয়। তা আপনি কি শুধু শর্ত শুনবেন নাকি রাখবেনও? রাখবো কি না তা শোনার পরেই বলতে পারবো, তাই আগে বলো। এই, আপনি কি মনে করেছেন? হ্যাঁ, এখানেও আপনার পাওয়ার খাটাবেন? ইম্পসিবল। কারণ আর যাই হোক, এরা আপনাকে চিনে না, দেখবেন। রাস্তায় এই, পড়ে এরা কি গেছে জিনিস? ইটের সাথে সাফা একটা লেগে। বাচ্চাকে ইশারা করে বলল, না সাফাপু, দেখলেন, এরা চিনে না, কারণ এরা রাস্তায় ঝুলানো বিশাল পোস্টারের দিকে তাকিয়ে থাকার মতো মানুষ না। তবে রাস্তার পাশের খাবার দোকানের প্রতি এদের আগ্রহ আছে, তাই এরা আর যাই হোক আপনাকে তেমন চিনে না। তাই আপনি আমার শর্ত না মানলে আমি কিন্তু এদের সামনেই আপনার কিউট গালটা আরও কিউট করে দিব। নিভ্র তাকালো, বেশ আগ্রহ নিয়েই তাকালো, তারপর বলে ওঠে, ঠিক আছে, আমি রাজি, বলো। কথাটা শোনা মাত্র সাফা লাফিয়ে ওঠে, সাথে তার জামদানি নীল শাড়িটাও, আর চুলগুলো দোল খেতে লাগে। নিভ্র চোখ ছোট করে তাকিয়ে ভাবে, কি আর চাইবে? টাকা, গাড়ি, সর্বোচ্চ একটা দামি বাড়ি, এগুলো তো নিভ্র নীলের কাছে তেমন বড় ব্যাপার না। সাফা এবার খুশিতে গদগদ হয়ে বলে, এই যে দেখছেন ঝালমুড়িওয়ালা, ওনার থেকে আমাদের সবাইকে ঝালমুড়ি খাওয়াতে হবে, সাথে আবার বেলুন আর আইসক্রিমও খাওয়াতে হবে। এবার বলুন কি করবেন? নিভ্র হতভম্ব নয়নে দেখছে মেয়েটাকে। সেও তো মনে মনে ভেবেছে তার থেকে 3টে জিনিস চাইবে, ঠিকই চেয়েছে, কিন্তু এমন কিছু চাইবে এটা সে ভাবেনি। সে একবার ঝালমুড়িওয়ালা, আবার একবার সাফার খুশিতে চকচক করা মুখটা দেখছে। মেয়েরা ভয়ঙ্কর কিছু হয়, এটা সে জানে। আজ নতুন করে এই জাতির ভয়ঙ্কর আবেগ দেখছে সে। এমনও হয় নাকি বাচ্চারাও সাফার সাথে লাফালাফি করছে। সাফা এবার করুণ গলায় বলে ওঠে, কি হলো, শর্ত মানবেন না? আসলে আমি ব্ল্যাকমেল করতেই চাইনি, আসলে না ব্যাগ বাসায় রেখে এসেছি, তাই এটা অ্যাপ্লাই করতে হয়েছে। যান, ব্ল্যাকমেল ক্যান্সেল, রিকোয়েস্ট করছি প্লিজ খাওয়ান। দাঁড়িয়ে থাকলে খাবে কিভাবে? ওখানে যেতে হবে তো বাচ্চারা, চলো। সাফা এবার করুণ গলায় বলে ওঠে। একটা পিচ্চি মেয়ে দৌড়ে নিভ্রর হাত ধরে নেয়। নিভ্রর সাথে সাথে কলিজায় এক অদ্ভুত ব্যথা হয়। মেয়েটাকে সে অদ্ভুত নজরে দেখা শুরু করে। সাফাকে অবাক করে দিয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। সাফা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে এ দৃশ্য দেখে, কিন্তু কিছু বলল না। ঝালমুড়িওয়ালা থেকে সবাইকে ঝালমুড়ি খাওয়ানো হলো, সাথে আইসক্রিম, আর সবাইকে নীল বেলুন কিনে দিল, কিন্তু বিল পেমেন্ট করতে পারল না। নিভ্র চিন্তায় পড়ে গেছে, কিভাবে দেবে? তার তো সব কার্ড। হঠাৎ আরিফের কথা মনে পড়ায় নিভ্র তাকে কল করে বলে ওঠে, আরিফ, নদীর পাড়ে ব্যাক করে এসো, আর নগদ টাকা নিয়ে আসবে। কাম ফার্স্ট। নিভ্র মোবাইল পকেটে রেখে পিছনে তাকাতেই অবাক হয়। সাফার টোরজোড়া আগের থেকে বহুগুণে লাল হয়ে আছে। সে এক ঠোঁট তুলে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে।
চোখ তার নিভৃতে সীমাবদ্ধ। নিভৃ ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? সাফা এই সুযোগে অপেক্ষায় ছিল। এমন ভাব নিয়ে বলে ওঠে, এত খারাপ কেন আপনি বলুন তো? এত এত খারাপ মানুষ হয়? মন চাচ্ছে না নদীতে ফেলে দিই, খরুস একটা। নিভৃ নিজের ভাব থেকে একদম সরে গেছে। আদুরে গলায় নরম সুরে বলে ওঠে, কেন, কি হয়েছে? আমি আবার কি ভুল করেছি? ভুল করেনি, মহা ভুল করেছে। ধরিয়ে দাও, আমাকে কেউ কখনো ভুল ধরিয়ে দেয়নি। কথাটা আনমনেই বলে ওঠে নিভৃ। এই যে আপনি সবাইকে নীল বেলুন কিনে দিলেন, আর শুধু আমাকে লাল কিনে দিলেন কেন? এটা কিন্তু মোটেও ঠিক না। আমার শাড়িটার সাথে ম্যাচিং করে তো কিনে দিতে পারতেন। মুখ ফুলিয়ে বলে ওঠে সাফা। ওখানে নীল বেলুন শেষ হয়ে গিয়েছে, তাই লালটা নিতে পেরেছে উনি। সো এখানে আমার কি করার আছে? সাফা এবার বেলুনওয়ালা লোকটার দিকে একবার তাকিয়ে মনে মনে খুশি হয়ে হেসে ওঠে। নিভ্রও মনে মনে হাসে, মনে মনে বলে, বাচ্চা একটা মেয়ে। সাফা বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে নদীর পাড়ে বালির উপর। নিভ্র গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ এখনো এলো না। কিছুক্ষণ পরে আরিফকে দেখতে পেল। আবার কল করে নিভ্র বলে ওঠে, সামনে আইসক্রিম, ঝালমুড়ি আর বেলুনওয়ালাদেরকে যত অ্যামাউন্ট চাই দিয়ে যেদিকে এসেছে সেদিকে হাঁটা দিবে, পেছনে একদম ঘুরবে না। মাই ডেট। আরিফ হতভম্ব হয়ে ভাবছে, পৃথিবী এদিক থেকে ওদিকে হয়ে গেল। নিভ্রনীল সাখাওয়াত চৌধুরী এইসব খাবার মানুষ না, তবে কে খেয়েছে? আর পিছনে তাকাতেও নিষেধ কেন করছে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষজাতির বরাবর বেশি আগ্রহ। ঠিক একইভাবে আরিফেরও ইচ্ছে করছে এক নজর দেখতে আসলে কি আছে পিছনে, যার কারণে তাকে নিষেধ করা হয়েছে। কিন্তু সে তাকালো না। শয়তান এই যাত্রায় তাকে কাবু করতে পারছে না। বিল দিয়ে সে গাড়িতে উঠে চলে গেল। নিভ্র চায়নি আরিফ তাকে এইভাবে মেয়ের সাথে দেখুক। এটাকে সে তিল থেকে তাল বানিয়ে শুধু প্রশ্ন করবে। আর নিভ্র প্রশ্ন করা বা শোনা দুটোই অপছন্দ। সাফা এবার হাঁপাতে হাঁপাতে নিভ্রর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বেলুনগুলো তার এক হাতে বাঁধা। নিভ্র এখনই গাড়ি করে চলে যেত। এতক্ষণ থাকার কারণ টাকা। ওদের বিল না দিয়ে তো সে যেতে পারে না। সাফা বড় বড় কয়েকটা দম নিয়ে বলে, আপনি আরো দূরে গিয়ে দাঁড়ান তো। কেন? বিরক্তি নিয়ে বলে ওঠে নিভ্র। আমি বলেছি তাই, যাবেন মানে যাবেন। আরে বাবা জানতো। বলেই ঠেলতে ঠেলতে নিয়ে গেল। সাফা দৌড়ে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে একা না, তার সাথে বাকি বাচ্চারাও মনে হচ্ছে দৌড় প্রতিযোগিতা হবে। নিভ্র এবার ঝঙ্কার লাগানো চোখে তাকায়। সে বুঝতেই পারছে না এই মেয়ে আসলে কি করতে চায়। নিভ্রকে বেশি ভাবতে হয়নি। 1, 2, 3